শেখ হাসিনা 100% সাকসেসফুল, নট 100%, 110% সাকসেসফুল। তিনি পলিটিসাইজ করতে করতে, যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিল ওকে পচতে দাও, তিনি পচাইতে 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 সবগুলাকে পচিয়ে দিয়েছে। সুতরাং চার্টার অফ ডিউটিস খুললে দেখা যাবে এরা সম্পূর্ণ চার্টার অফ ডিউটিস এর বাইরে কাজ করেছে। আর নিজের দলকে তিনি বঞ্চিত করে, অর্থাৎ তাদেরকে বিপদে ফেলে, ডেঞ্জারাস সিচুয়েশনে ফেলে তিনি নিজের জীবন নিয়ে পালিয়ে গেছেন বোনটাকে নিয়ে। সুতরাং তাকে ধরে রাখা আর নাটক করা যে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, ফাইনালি একটা অফিস দিয়ে দেওয়া, এইখানে ভারতকে আরো প্রফেশনাল হতে হবে, আরো বন্ধু প্রতিম আচরণ করতে হবে। তাকে যদি স্থান দেওয়া হয়, এদেশের 99.99% মানুষ এখন সেটিকে ভালোভাবে দেখবে না। এখানে যেই থাকেন না কেন, আপনার বয়স যাই হোক না কেন, আপনি যত মুরব্বী হন না কেন, আপনার কয়টা ডিগ্রি আছে, আপনি কিন্তু বিপদে আছেন। আপনি কোন পোস্টে বসে আছেন, আপনি কিন্তু মহা বিপদে আছেন। সুতরাং এরা যখনই মানে এই পাখিরা যখনই তাদের পাখা মেলাবে, তখন কিন্তু আপনি বিপদে পড়বেন। এই জাতির যে সবচেয়ে আইকনিক পার্সোনালিটি, মোস্ট ক্যাপেবল পার্সোনালিটি, যিনি এক ডাকে সারা পৃথিবীকে তিনি বলতে পারেন যে আমার জাতিকে আপনারা হেল্প করুন। সুতরাং আমার বিশ্বাস তিনি সেটা ক্যাপেবল, হি ক্যান ডু ইট। এবং প্রফেসর ইউনূস আমাদের হৃদয়ে আছে এবং সারা জাতি তার জন্য দোয়া করছে। আমি কর্নেল মুস্তাফিজের কিছু কথা শুনছিলাম। ইতিপূর্বে তিনি বলেছিলেন যে আমাদের গোয়েন্দা সংস্থা, বিশেষ করে ডিজিএফআই এনএসআই, অ্যাকচুয়ালি ডিজিএফআই এনএসআই যে রোল, চার্টার অফ ডিউটিস, সেটি অসাধারণ। আমি ডিজিএফআই তে কাজ করেছি, এটি জাতির স্বার্থে। এই চার্টার অফ ডিউটিস, এখানে কোনো ত্রুটি নাই। চার্টার অফ ডিউটিস ক্রস করে যখন পলিটিসাইজ হয়, একটা সরকার যখন তার অঙ্গ প্রত্যঙ্গকে পলিটিসাইজ করে, সেটি হতে পারে বিচার বিভাগ, সেটি হতে পারে আপনার এই প্রশাসনিক বিভাগ, এটি এসপিডিসি, গোয়েন্দা বিভাগ, সবাই কিন্তু পলিটিসাইজ হয়েছিল। এবং শুধু পলিটিসাইজ না, এটাকে পচিয়ে দিয়েছে। একজন বিচারপতিকে কিভাবে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়, এটি বাংলাদেশে হয়েছে এবং সেটি আওয়ামী লীগ করেছে। সুতরাং আওয়ামী লীগ আর্মি, নেভি, এয়ারফোর্স কিংবা যে কোনো সংস্থাকে তারা পচিয়ে দিয়েছে। এই জন্য আমি বারবার যে বিষয়টি বলছি, যে এই মুহূর্তে আমরা একটি অসাধারণ কাজ করেছি, একটি বিপ্লব, যে আওয়ামী লীগ তিনবার পার্লামেন্টকে হাইজ্যাক করেছে। এবং আমাদের কোনো অর্গান, এটি সেনাবাহিনীও না, সেনাবাহিনী 2014-তে ইকবাল করিম ভুইয়া কিচ্ছু বলেনি। 2018-তে জেনারেল আজিজ পাশে দাঁড়িয়ে থেকে বলেছে যে ইলেকশনের পরে বলেছে 48 বছরে সবচেয়ে সুন্দর নির্বাচন হয়েছে, যেটা নির্বাচনের নামে দিনের ভোট রাতে হয়েছে। 2024-এ এটাকে ডামি নির্বাচন করা হচ্ছে, সবগুলো কনস্টিটিউয়েন্সি তার, শেখ হাসিনার, এবং ডামি নাম দিয়েছে। ভারতের কিছু ক্যান্ডিডেট আছে। এই এত তামাশার পরেও আমাদের শফিউদ্দিন, জেনারেল শফিউদ্দিন বলছে তিনি ভোট দিয়েছেন, তার মেয়েও ভোট দিয়েছে। অর্থাৎ তিনি বুঝাইতে চাচ্ছেন কি সুন্দর, আহারে ফুটফুটে সুন্দর। সুতরাং এই যে ফুটফুটে সুন্দরের যে আবহ তৈরি হয়েছে সারা বাংলায়, এটা এইখানে কিন্তু শেখ হাসিনা 100% সাকসেসফুল, নট 100%, 110% সাকসেসফুল। তিনি পলিটিসাইজ করতে করতে, যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিল ওকে পচতে দাও, তিনি পচাইতে 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 সবগুলাকে পচিয়ে দিয়েছে। সুতরাং চার্টার অফ ডিউটিস খুললে দেখা যাবে এরা সম্পূর্ণ চার্টার অফ ডিউটিস এর বাইরে কাজ করেছে। সুতরাং আমার আহ্বান হলো, আমি ইমোশনালি বলছিলাম যে এদেরকে প্রতিদিন বা প্রতি 7 দিন পরে পরে, তার প্রয়োজন নেই। এরা তো প্রফেশনাল। একটা জেনারেল দীর্ঘ 30-35 বছর চাকরি করে সে জেনারেল হয়েছে। আমার প্রয়োজন এখন একটা ডেটোরেন্স ক্রিয়েট করা। হ্যাঁ, 1 ডজন যেগুলো জরুরি বাড়ি পাঠিয়ে দেন, আর 3 ডজনকে বদলি করে দেন, আর 6 ডজনকে এদিক থেকে সেদিক নেন। এটা ম্যাটার অফ 24 আওয়ার্স। জাস্ট একটা ওয়ার্ডার, 1 লাইন, 1 কলমের খোঁচা। এবং জেনারেল ওয়ার্কারের জন্য এখন একটি চ্যালেঞ্জ হলো যে একটি ইজি এবং ভেরি স্মুথ প্রশাসন, সেখানে আর্মি, নেভি, এয়ারফোর্স কিংবা সরাসরি যে গোয়েন্দা সংস্থা, সবখানে একটা পরিবর্তন আনে। এটি হলো 1। 2 হলো যে পররাষ্ট্র নীতির দিকে আমি আজকে অবাক হয়েছি যে যিনি এই পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেছেন, তিনি একজন প্রফেশনাল, তিনি এই টকশোতেও এসেছেন। তিনি আজকে সহজ ভাষায় ওই
শেখ হাসিনার আমলে যেভাবে বলতো যে আমাদের সবকিছু ঠিকঠাক আছে, আরেকজন বলেই বসছে আমরা স্বামী স্ত্রী। ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন, মানে আমাদের উন্নয়ন রাজনৈতিক ভারতের ভাষা উন্নয়ন, এখনো কি মনে সুন্দর হচ্ছে যে নাটক রাজনৈতিক দলই ক্ষমতায় আছে। সো অ্যাকচুয়ালি এইটা রাজনীতিকীকরণ, একটু তোষামোদী, একটু সামথিং লাইক রেটরিক কথাবার্তা। এইখানে আজকে ওনার বলা উচিত ছিল, এই প্রথম সুযোগ পেল ৫৪ বছর পরে বাংলাদেশ ভারতের সাথে, বিশেষ করে স্বাধীনতা উত্তর, যে আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এখানে যদি কোনো ধরনের বৈরী কার্যক্রম হয় সেটি সম্পর্ককে অবশ্যই কলুষিত করবে, অর্থাৎ এই সম্পর্ক নষ্ট হওয়ার কারণ আছে। যে শেখ হাসিনা গণহত্যা করে, রক্তে রঞ্জিত করে তার হাত, বাধ্য হয়ে পালিয়ে গেছে, তার নিজের দলকে তিনি বঞ্চিত করে, অর্থাৎ তাদেরকে বিপদে ফেলে, ডেঞ্জারাস সিচুয়েশনে ফেলে তিনি নিজের জীবন নিয়ে পালিয়ে গেছেন বোনটাকে নিয়ে। সুতরাং তাকে ধরে রাখা আর নাটক করা যে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, ফাইনালি একটা অফিস দিয়ে দেওয়া, এইখানে ভারতকে আরো প্রফেশনাল হতে হবে, আরো বন্ধু প্রতিম আচরণ করতে হবে। তাকে যদি স্থান দেওয়া হয়, এদেশের 99.99% মানুষ এখন সেটিকে ভালোভাবে দেখবে না। এই ব্যাপারে ভারতকে সজাগ হতে হবে, একটা ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ থ্রো করা উচিত ছিল, যেটা তৌহিদ সাহেব ব্যর্থ হয়েছে। সুতরাং তৌহিদ সাহেবের জন্য এটা ওয়ার্নিং, যে পররাষ্ট্র নীতি নিয়ে আপনি যদি যাচ্ছে তাই বলে বসেন নিজের মতো করে, জনগণের পালস যদি আপনি বুঝতে না পারেন, গতকালকে যেমন সারা বাংলায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়েছে, আপনারটাও কিন্তু যে কোনো সময় চাইতে পারে। সুতরাং আপনাকে আরো কেয়ারফুল হতে হবে, ল্যাঙ্গুয়েজ ঠিক করতে হবে, জনগণের পালস রিডিং করে। আমি আসছি আপনার যে বিষয়টা, যে সেন্টারকে কেন্দ্র করে, ইটস অলওয়েজ আইকনিক বিষয়টা তো হলো সেন্টার। রাজধানীতে যদি ৩২ নম্বরে যদি কিছু ঘটে, সারা পৃথিবী দেখবে। এই সেন্টারকে কেন্দ্র করেই এই যে আমাদের গঞ্জিকা সেবন করে অটিস্টিক ছেলে জয় কত কিছুই করেছে, তার নৌকা এখন এই হিমালয়ের উপর দিয়ে যায়। সে প্রথম দিন বলেছে এটা আমার মা আর আমরা বিদেশে আছি, এটা আপনাদের ব্যাপার বাচ্চা মরা। পরের দিন বলছে আমরা আছি আপনার পাশে, তারপরে বলছে ওকে ৩২ নম্বরে আসো। আপা আমরা কি যাব, যে হ্যাঁ তোমরা ৩২ নম্বরে আসবা। সেইম, ইটস এ সেইম। তিনি চলে গেছেন, পালিয়ে গেছেন, তাদেরকে ৩২ নম্বরে ডাকেন। সুতরাং আসেন, আহ্বান জানাচ্ছি আমি, গণতান্ত্রিক ভাষায় বলছি, আসেন না। কারণ আমরা বিজয় উদযাপন করছি, আমরা এখানে এই মোমবাতি, তারপরে কারো শোক, কোনো কিছু বাধা দিব না। বাট আমাদের বিজয়ে যদি আপনারা বাধা দেন, আমাদের বিজয় মিছিলে যদি ক্ষতিগ্রস্ত করেন, তাহলে খবর আছে। সুতরাং এখন এই মুহূর্তে ছাত্র জনতা তারা ক্যাবিনেটে আছে, রাজপথে আছে, বিশ্ববিদ্যালয়ে আছে, এখানে যেই থাকেন না কেন, আপনার বয়স যাই হোক না কেন, আপনি যত মুরব্বী হন না কেন, আপনার কয়টা ডিগ্রি আছে, আপনি কিন্তু বিপদে আছেন। আপনি কোন পোস্টে বসে আছেন, আপনি কিন্তু মহা বিপদে আছেন। সুতরাং এরা যখনই মানে এই পাখিরা যখনই তাদের পাখা মেলাবে, তখন কিন্তু আপনি বিপদে পড়বেন। সুতরাং আমি কোনো থ্রেট দিচ্ছি না, বেসিক্যালি এরা এখন কন্ট্রোলে আছে। আমি চাই তারা কন্ট্রোলে থাকুক। আমি এটাও চাই যে এইখানে স্বচ্ছতা আসুক, জবাবদিহিতা আসুক, এইখানে অপসংস্কৃতি দূরে যাক, চাটুকারিতা বন্ধ হোক, এইখানে এই মায়া কান্না এর জন্য ওর জন্য এটা বন্ধ হোক, একটা সঠিক প্রশাসন সৃষ্টি হোক, জাতি যাতে একটি গণপ্রতিনিধিত্বশীল একটি সরকার পায়। সেটি যদি যে কোনো দল আসতে পারে, বাট এখানে যদি বিশেষ করে অদিতি চলে গেছে, তারপরে আমি বলছি অদিতি পরে দেখবে সে, যে তিনি বলছেন যে আমরা চাই না বিএনপি আওয়ামী লীগ আসুক। বিএনপি ১৭ বছর যুদ্ধ করেছে, বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী তাদের প্রাণ দিয়েছে, জেল খেটেছে, কেসে সাফার করেছে। আমি প্রবাস থেকে যে আমাকে জেলে নিয়েছে, আমাকে গুম করেছে, আমাকে টর্চার করেছে। সুতরাং অদিতি আপনাদের ভাষা হতে হবে, আপনাদের ভাষা হতে হবে গণতান্ত্রিক, যে দলই আসুক সেটি হবে জনগণের দল, এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের আসতে হবে, এটা হতে হবে ভাষা। আপনি একটা স্বৈরাচারকে বহিষ্কার করেছেন, এর জন্য আমরা অভিনন্দন জানাই, বাট আপনি এক্স ওয়াই আসবে না এটি নির্ধারণ করে আপনি যদি বক্তব্য দেন, তাহলে আপনাদের প্রতি যেমন ভালোবাসা, শ্রদ্ধা, এবং যে একটা বিশাল স্থানে হৃদয়ে আপনারা বসছেন লক্ষ কোটি মানুষের, সেটি কালিমা যুক্ত হবে। সুতরাং আপনারা এই কাজটা করতে পারেন না, এটা বলতে পারেন না কে আসবে কে না আসবে। আপনি বলেন যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যতগুলো দল আছে তাদেরকে আহ্বান জানাচ্ছি একটা গণতান্ত্রিক একটা নির্বাচনে
এই দেশ সেটি প্র্যাকটিস করেছে। আমি করেছি 91, 96, 2001 এবং 2008 আমি নির্বাচনে আমি দায়িত্ব পালন করেছি। এই বাংলাদেশ সেনাবাহিনী ক্যাপেবল। কর্নেল মুস্তাফিজ আছে, আমরা দায়িত্ব পালন করেছি। দিস ইজ 100% ক্যাপেবল। এবং একটা ভ্রান্ত ধারণা ছিল যে 14, 18 এবং 24-এ বাংলাদেশ সেনাবাহিনীর ইমেজকে সিভিয়ারলি ড্যামেজ করা হয়েছে, বাট তারা এখন আবার তাদের ইমেজ ফিরে পেয়েছে, তারা ঘুরে দাঁড়িয়েছে। এই সেনাবাহিনী প্রমাণ করবে আবার আরেকটি নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি গণপ্রতিনিধিত্বশীল সরকার আসবে, যারা এই সংবিধানটিকে, এই যে তছনছ করা সংবিধান 70টি আর্টিকেলকে কেটে ছিঁড়ে এটি এটি মানে দলীয় সংবিধান করেছিল, এটিকে একটি পিপুল ওরিয়েন্টেড এবং জনবান্ধব একটি রোবাস্ট সংবিধান হবে, এই আশা আমি করি। এবং এই প্রক্রিয়াতে এই মুহূর্তে প্রায়োরিটি টাস্ক হলো যে মানুষের নিরাপত্তা, জানমালের নিরাপত্তা। এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয়, অবশ্যই বাকি মন্ত্রণালয়গুলো, অবশ্যই আইন মন্ত্রণালয়। এইখানে সবচেয়ে আশার জায়গাটুকু হলো, সবচেয়ে বড় বেশি আশার জায়গা হলো এই জাতির যে সবচেয়ে আইকনিক পার্সোনালিটি, মোস্ট ক্যাপেবল পার্সোনালিটি, যিনি এক ডাকে সারা পৃথিবীকে তিনি বলতে পারেন যে আমার জাতিকে আপনারা হেল্প করুন। সুতরাং আমার বিশ্বাস তিনি সেটা ক্যাপেবল, হি ক্যান ডু ইট। এবং প্রফেসর ইউনূস আমাদের হৃদয়ে আছে এবং সারা জাতি তার জন্য দোয়া করছে। এবং তিনি এমন একটি নিগৃহীত অবস্থায়, আমরা সেদিনও এখন থেকে 6 মাস আগেও দেখেছি তাকে কষ্ট দিয়েছে, 2 মাস আগেও কষ্ট দিয়েছে, প্রতিনিয়ত তাকে নিয়ে টানা হেসরা, এত বেশি কষ্ট পেয়েছেন আমার ভয় হতো তার কি হার্ট অ্যাটাক হয় কিনা, কারণ হি ইজ 80-র উপরে বয়স। তার কি যে কোনো সময় এই কষ্টে, এটাকে বলে ডিপ্রেশন, এটাকে বলা হয় স্ট্রেস, এই যে স্ট্রেস, এই স্ট্রেসে উনি কি হার্ট অ্যাটাক করে মারা যান কিনা, আল্লাহ তাকে ধরে রেখেছেন। পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি সবসময় বলেছেন, বাংলাদেশ ভালো থাকলে আমি ভালো থাকি, বাংলাদেশ যখন খারাপ থাকে তখন আমি খারাপ থাকি। এই বাংলাদেশ যখন ভালো হয়েছে, নতুন করে স্বাধীন হয়েছে, তিনি আবার লক্ষ কোটি মানুষের সামনে এসে কথা বলেছেন এবং খুবই অসাধারণ কথা বলেছেন। তিনি নবীনদের হাতকে শক্তিশালী করতে চান, তিনি বলেছেন। ডক্টর ইউনূস সবচেয়ে নিগৃহীত হয়ে তিনি আজকে সবার হৃদয়ে এই দেশকে রিপ্রেজেন্ট করছেন, সারা পৃথিবী তাকিয়ে আছে তার দিকে। আমার বিশ্বাস যে তিনি সাকসেসফুল হবেন। প্রয়োজনে তিনি, আমার রিকোয়েস্ট হলো আপনার বডিকে, অর্থাৎ আপনার এই পারিষদকে প্রয়োজনে আপনি 3 টাইমস বড় করুন, ডাবল করুন, কিন্তু এটাকে ইফিশিয়েন্টলি ডেলিভার করার জন্য অসংখ্য প্রফেশনাল আছে যারা নীরব, কখনো মিডিয়াতে আসে নাই, কখনো কোনো দলে যায় নাই, অসংখ্য বসে আছে। তাদেরকে আপনারা খুঁজে বের করুন। তারা আসলে এই আপনাদের মন্ত্রণালয়, এই যে উপদেষ্টা পরিষদ, সেটি শক্তিশালী হবে। এখানে প্রশ্ন আছে, অনেকে এনজিও করেছে, অনেকের কোনো প্রশাসনে কোনো ধরনের অভিজ্ঞতা নাই, কোনো ধরনের অভিজ্ঞতা নাই, তারা বসে গেছে। সুতরাং যাই হোক না কেন, এখানে একটি প্রখর দৃষ্টি আছে। আমাদের এই যে স্মার্ট ছেলে মেয়ে যারা এই মুহূর্তে সমন্বয়ক, যারা ভিতরে বাইরে আছে, তারা দেখতে পাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন, মিডিয়া দেখতে পাচ্ছে। সুতরাং এখানে যখন ক্রেডিবল কোনো ব্যক্তি এসে তার কাজটা করবে, বিতর্ক সৃষ্টি না করে তিনি কাজটা করবেন, এই সরকার সাকসেসফুল হবে। এবং আমার বিশ্বাস একটা রিজনেবল টাইমে যে আমরা নির্বাচনটা পাবো এবং একটি সরকার পাবো। ধন্যবাদ।